অপথ্যালমোলজিস্ট আর অপটোমেট্রিস্ট এদের মধ্যে বেসিক ডিফারেন্সটা কি? অপটোমেট্রিস্টরা যে একজন পেশেন্ট হসপিটালে ঢুকলো, তারা কিন্তু প্রথমে তার চোখের প্রেশার থেকে শুরু করে তার রিফ্র্যাকশন থেকে শুরু করে সমস্ত কিছু তাকে ডায়ালেট করা, বুঝিয়ে দেওয়া। আর অপথ্যালমোলজিস্ট হচ্ছে পুরো রোগগুলো যারা দেখে। আমি চশমা আমার নেই, এবার কিছুদিন পর চোখে একটা অসুবিধে হলো, তারপর দেখা গেল যে পাওয়ার হয়েছে। তো এক্স্যাক্টলি কি হয় যার জন্য এই পাওয়ারটা আসে? অ্যাকচুয়ালি পাওয়ারটা হচ্ছে চোখের সামনে আমরা একটা কনভেক্স বা কনকেভ লেন্স রাখতে হয়, যেটা দিয়ে আলোটা ফোকাস হয়ে রেটিনায় পড়ে যাতে আমরা দেখতে পাই। এবার নর্মাল ইমেট্রোপিক যারা, মানে চশমার পাওয়ার নেই কিছু, তাদের কর্নিয়া লেন্স এর মধ্যে দিয়ে আলোটা রিফ্র্যাকশন হয়ে একদম গিয়ে রেটিনায় পড়ছে, তার জন্য তাদের পাওয়ার নেই। শরীর যেমন বাড়ে, সমস্ত অর্গানগুলো সামঞ্জস্যপূর্ণভাবে বাড়ে। সাপোজ ধর চোখটা একটু বেশি বাড়তে শুরু করলো, তাহলে কি হলো, আলোটা সামনে এসে পড়লো। তাহলে তোকে কি করতে হবে, যে একটা কনকেভ লেন্স কর্নিয়ার সামনে দিতে হবে যাতে ওটা ফোকাস হয়ে একদম পেছনের রেটিনায় পড়ে। বা এমন হলো বাড়লো না চোখটা ছোট থাকলো, বডির অন্য অর্গানের তুলনায় ছোট। এইবার তখন কি হবে, আলোটা গিয়ে পেছনে পড়ছে, তাহলে ওটাকে সামনে এগিয়ে নিয়ে আসতে হবে। সামনে এগিয়ে নিয়ে আসতে গেলে কি হবে, একটা কনভেক্স লেন্স চোখের সামনে ধরতে হবে। এটা হচ্ছে প্লাস পাওয়ার। তো এই দুটো হচ্ছে স্ফেরিক্যাল পাওয়ার বলা হয়। আইসাইট প্রবলেমের পার্সেন্টেজ দিনকে দিন বাড়ছে, একদম। সেটা মানে মূলত কারণ কি? ডায়াবেটিস তো প্রচণ্ড বাড়ছে। ইন্ডিয়া জানিস বোধ হয় যে ইন্ডিয়া হচ্ছে তোর ডায়াবেটিক ক্যাপিটাল ওয়ার্ল্ডের। 20% লোক তার জীবদ্দশায় ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে ভুগছে। আমিও জানতাম না ডায়াবেটিসের যে চোখে এফেক্ট করে, সেটা আমি প্রথম শুনছি। সুগার কন্ট্রোলে রাখবো। কন্ট্রোলটা কি? কন্ট্রোল মানে ফাস্টিং বিপি কন্ট্রোল নয়, কন্ট্রোল মানে কিন্তু HbA1c কন্ট্রোল। মানে এমনও পেশেন্ট দেখি আমরা যে সেদিন এসছে হয়তো 198 199 সুগার নিয়ে পিপি, কিন্তু HbA1c 6.2, আমি খুব খুশি হই। আবার একজন এসছে 140 সুগার নিয়ে পিপি সুগার, কিন্তু তার HbA1c 8 পয়েন্ট সামথিং, আমি কিন্তু তার উপর খুব রেগে যাই। পাওয়ার কি পার্মানেন্টলি কিওর করা যায়? মানে আমি একটা জায়গায় দেখছিলাম ল্যাসিক সার্জারি, ICL, তো এটাই কি পার্মানেন্টলি পাওয়ার কারেক্ট করা যায়? অনেকটাই করা যায়। 18 বছরের পরে যদি পাওয়ার 2 বছর স্টেবল থাকে, দেন ইউ ক্যান গো ফর ল্যাসিক সার্জারি। আর ICL হচ্ছে, আমরা সাধারণত ICLগুলো করে থাকি হাই মাইনাস পাওয়ার, মানে -16 -17, একদম বোতলের কাচের মতো থিক চশমা। আমাদের আজকের গেস্ট ডক্টর শান্তনু মণ্ডল। আমাদের বাড়িতে কিছু হলেই আমাদের ফার্স্ট ফোনটাই যায় শান্তনু আঙ্কেলকে, উইচ ইজ ওয়াই আঙ্কেল ছাড়া আর কিছু বেরোয় না আমার। শান্তনু আঙ্কেল ইজ অ্যান অপথ্যালমোলজিস্ট, বাট তার সাথেও ইজ অ্যান এক্সেলেন্ট ডক্টর অফ মেডিসিন। আজকের এপিসোডটা খুবই ইনফরমেটিভ অ্যান্ড এই কনভারসেশনসগুলো সবাইকে হেল্প করবে। হি ইজ এ রেটিনা স্পেশালিস্ট। তো আমাদের চোখে পাওয়ার কীরমভাবে আসে, আইসাইটস ইস্যু যে আজকাল এত বেশি বেড়ে গেছে সেইটা, তাছাড়া চোখ রিলেটেড অনেক কিছু নিয়েই কথা বলা হয়েছে। সো আজকের এপিসোডটা পারলে স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। আপনাদের অনেক নতুন ইনফরমেশনস আপনারা পাবেন যেগুলো সবাইকে হেল্প করবে। সো লেটস লিসেন, লার্ন অ্যান্ড লিভ। শান্তনু আঙ্কেল, ওয়েলকাম টু দ্য রুম অফ টেলস। থ্যাংক ইউ সো মাচ আসার জন্যে। তো তোমার থেকে অনেক কিছুই জানার আছে, শেখার আছে। প্রথমেই আমি তোমার জার্নিটা নিয়ে একটু স্টার্ট করতে চাইছি, যে তোমার জার্নি অপথ্যালমোলজিস্টের যে হওয়াটা। অপথ্যালমোলজিটা আমার ফার্স্ট চয়েস ছিল না, মেডিসিন ইজ মাই ফার্স্ট চয়েস। তো MBBS ন্যাশনাল মেডিকেল কলেজ পাস আউট 1988-এ ঢুকেছি, 93-তে বেরিয়েছি। তারপর 1 বছর ইন্টার্নশিপ, হাউস স্টাফশিপ করে 96-এ, সেই সময় একটা গন্ডগোলে ঘেঁটে গেছিলাম, কারণ তখন ইন্টার্নশিপ যখন করি তো জীবনে প্রথম স্টেজে নাটক করার সুযোগ পেয়েছিলাম। তো যথারীতি যা হয়, পড়াশুনোটা কম করেছিলাম, যার জন্য মেডিসিন তো হলোই না, ডিগ্রি হলো না, ডিপ্লোমা হলো অপথ্যালমোলজি। তো ডিপ্লোমা ইন অপথ্যালমোলজি 98-এ ফিনিশ করলাম। ফিনিশ করার পরে বাবা মারা যায়, তারপরে যথারীতি একটা চাকরি নিয়ে 4.5 বছর সরকারি চাকরি করার পরে বুঝতে পারলাম যে যে কারণে ডাক্তার হয়েছিলাম সে কারণটা আর
লাইফে থাকবে না আর কিছুদিন এইভাবে চললে। তো একদিন রাগ করে চাকরিটা ছেড়ে দিলাম। তো ছেড়ে দিয়ে আমি অরবিন্দ আই হসপিটালে চলে গেছিলাম কোয়েম্বাটোরে। তো সেখানে রেটিনাটা খুব ভালো লেগে গেছিলো। তো সেই আমার তখন প্যাশনটা হয়ে দাঁড়ালো যে করেই হোক আমার রেটিনার কাজ শিখতে হবে। তো ওখান থেকে ফিরে এসে 2004-এ জয়েন করলাম দিশা আই হসপিটাল। তো দিশা আই হসপিটালে জয়েন করার পরে যতটা শিখেছি বা যা কাজ করেছি সব দিশা থেকে শেখা। তারপরে 2008-এ FRCS দিলাম, তো একবারে থ্রু হয়ে গেল, তো সেটা একটা বড় পাওয়া। তারপর ওই মানে কাজ নিয়ে পড়ে আছি। আর মেডিসিনটা যেহেতু ভালো লাগতো, এখনও ভালো লাগে, এখনও যথেষ্ট সময় মেডিসিনের পেছনে দিই। তো সেই জন্য দেখলাম যে আরেকটা সাবজেক্ট রেটিনার পাশাপাশি, ঠিক রেটিনার তলার লেয়ারটা হচ্ছে ইউভিয়া। তো ইউভিয়াতে ইউভিআইটিস পুরোটাই মেডিসিন। তো সেটা আস্তে আস্তে, তখন কেউ ইউভিআই ছিল না, তো তখন সবাই ট্রিটমেন্ট করতো, স্টেরয়েড কিছু হলেই স্টেরয়েড দিয়ে দিত। তো সেই করতে করতে এখন এই মুহূর্তে লোকে কিন্তু আমাকে রেটিনার থেকেও ইউভিয়া স্পেশালিস্ট হিসেবে বেশি চেনে। তো এখনও সেই 20 বছর হয়ে গেল দিশাতেই আছি, ওখানেই কাজ করি অ্যাজ এ সিনিয়র কনসালটেন্ট রেটিনা ইউভিয়া। এইভাবে আস্তে আস্তে মানে কাজ চালিয়ে যাচ্ছি। আমার অডিয়েন্সকে আমি একটা কথা বলি, আমাদের বাড়িতে যদি কিচ্ছু হয় প্রথম ফোনটা শান্তনু আঙ্কেল কাছেই যায়। তো কোনো কিছু হলে শান্তনু আঙ্কেল এটা 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 করে নে, এটা হয়ে যাবে, অ্যান্ড সেটাই হয়। তো সেই কনটেক্সট আমার দেওয়াটা মনে হলো ইজ ইম্পর্ট্যান্ট। তো আমার একটা জিনিস বলো, অপথ্যালমোলজিস্ট আর অপটোমেট্রিস্ট এদের মধ্যে বেসিক ডিফারেন্সটা কি? অপটোমেট্রিস্ট হচ্ছে বেসিক্যালি যারা ধর চশমার পাওয়ার এইটা যারা বেসিক্যালি দেখে। এখন অপটোমেট্রিস্টরা অনেক বেশি, কারণ একজন ভালো অপটোমেট্রিস্ট কিন্তু অপথ্যালমোলজির বেশ কিছুটা পোর্শন জানে, কারণ যারা ভালো জায়গা থেকে ফেলোশিপ করে, এলভি প্রসাদ বা শঙ্করনেচালায়া, অপটোমেট্রিটা এখন ওখানে যে লেভেলে পড়া হয় তারা স্লিট ল্যাম্পে কিন্তু পেশেন্ট দেখে। আচ্ছা। তো অপটোমেট্রিস্টরা এখন আর শুধু চশমার পাওয়ার দেয় না, কন্ট্যাক্ট লেন্স শুধু দেয় না, অপটোমেট্রিস্টরা কিন্তু ইনিশিয়ালি আমাদের বেশ কিছু অপটোমেট্রিস্ট আছে দিশা আই হসপিটালে যারা কিন্তু অনেকটা ডায়াগনোসিস করে পাঠিয়ে দিচ্ছে। তো সুতরাং সবারই ইচ্ছা থাকে আরেকটু বেটার করা, কারণ হয়তো কোনো কারণে সে ডাক্তারিটা পড়তে পারেনি, কিন্তু যখন সে সুযোগ পেয়েছে, সবাই করে না, কিন্তু কিছু কিছু অপটোমেট্রিস্ট কিন্তু মানে ভীষণভাবে চশমার বাইরে নিজেকে ছাপিয়ে নিয়ে যেতে পেরেছে এবং তারা যথারীতি প্র্যাকটিসও ভালো করে বাইরে। আর অপথ্যালমোলজিস্ট হচ্ছে পুরো রোগগুলো যারা দেখে, চোখের সমস্ত রোগ, বিভিন্ন ডিভিশন আছে, ক্যাটারাক্ট থেকে শুরু করে গ্লকোমা, অকুলোপ্লাস্টি, রেটিনা, ইউভিয়া। তো এই সমস্ত ডিভিশনে আমাদের ভাগ করা আছে। আমরা সবাই সত্যি বলছি, চোখটা দেখতে ছোট হলেও এত এত রোগ রয়েছে, সেটা একজনের পক্ষে জানা সম্ভব নয়। সেই জন্য আমরা নিজেরা নিজেদের জায়গাগুলোকে বেছে নিয়েছি। আর যেহেতু এটা একটা হসপিটাল, মাল্টি স্পেশালিটি, মানে মাল্টি ডিসিপ্লিনারি, তো সেই জন্য কি হয় যে গ্লকোমা, আমার কোনো পেশেন্টকে সন্দেহ হলে আমি কিন্তু তার গ্লকোমার চিকিৎসা শুরু করি না, আমি রেটিনাটা নিয়েই পড়ে থাকি, যে গ্লকোমা স্পেশালিস্ট আছে তার কাছে পাঠিয়ে দিই। আবার কারোর মনে হলো ইউভিয়াটা হয়েছে, মানে এখন আমাদের হসপিটাল প্রায় 20টা ব্রাঞ্চ, তো এখন ইউভিয়া যা হচ্ছে সমস্ত কিছু রেফার হচ্ছে আমার কাছে। এবার যথারীতি পেশেন্টের দেখে শেষ করতে পারি না, সেই জন্য আবার অন্য কিছু নতুন করে করব সেটা ভাবতে আর সময় পাই না। তো এই হচ্ছে বেসিক্যালি অপটোমেট্রিস্ট অ্যান্ড অপথ্যালমোলজিস্টের মধ্যে ডিফারেন্স। অপটোমেট্রিস্টরা প্রথম ইনিশিয়াল যে একজন পেশেন্ট হসপিটালে ঢুকলো, তারা কিন্তু প্রথমে তার চোখের প্রেশার থেকে শুরু করে, তার রিফ্র্যাকশন থেকে শুরু করে সমস্ত কিছু তাকে ডায়ালেট করা, বুঝিয়ে দেওয়া। তো ক্যাটারাক্ট আছে কিনা ইনিশিয়াল স্টেজে সেটাও এখন বলে দিচ্ছে অনেকে। তো এই সমস্ত করে যখন আমাদের কাছে দেয়, তখন একদম পুরোপুরিভাবে সে তৈরি, আমাদের খালি কি আছে রোগটা সেটা বলে লিখে দেওয়া। তো সুতরাং একটা হসপিটালে অপটোমেট্রিস্টরা অপরিহার্য, তাদের ছাড়া চলবে না। আর মানে শুধু অপথ্যালমোলজিস্ট দিয়ে চলবে না, কারণ আমাদের পক্ষে এখন আর চশমা, লাস্ট 20 বছর আমি চশমা দেখিনি। তো সেই জন্য আমাকে যদি কেউ এখন চশমার পাওয়ার দিতে বলে, হয়তো আমি আর মানে পাওয়ারটা ঠিকঠাক দিয়ে উঠতে পারবো না। আমরা ডিপেন্ডেন্ট, এবং আমরা যেটা কাজটা করছি সেটা যাতে মানে হসপিটাল থেকে একজন পেশেন্ট দেখছে, তার রোগ যেন ডায়াগনোসিস হয়ে গিয়ে থাকে, তাকে পুরোপুরিভাবে সে যে কারণে এসছে সেই কারণটা জেনে সে যেন ফেরে, এবং তার ট্রিটমেন্ট কী হবে জেনে ফেরে, সেটাই চেষ্টা, মানে সমবেতভাবে প্রচেষ্টা, সেটা এই হচ্ছে ডিফারেন্স। আচ্ছা, আমার একটা জিনিস বলো, চোখে যে পাওয়ারটা আসে ওটা তো ন্যাচারালি আসে। ধরো প্রথমে আমি চশমা আমার নেই, এবার কিছুদিন পর
চোখে একটা অসুবিধে হলো, তারপর দেখা গেল যে পাওয়ার হয়েছে। তো এক্স্যাক্টলি কি হয় যার জন্য এই পাওয়ারটা আসে? ঠিক, এটা 4টে হেডিংয়ে তোকে বলতে হবে। এক নম্বর হচ্ছে যে পাওয়ার কি। অ্যাকচুয়ালি পাওয়ারটা হচ্ছে চোখের সামনে আমরা একটা কনভেক্স বা কনকেভ লেন্স রাখতে হয়, যেটা দিয়ে আলোটা ফোকাস হয়ে রেটিনায় পড়ে যাতে আমরা দেখতে পাই। এবার নর্মাল ইমেট্রোপিক যারা, মানে চশমার পাওয়ার নেই কিছু, তাদের কর্নিয়া লেন্স এর মধ্যে দিয়ে আলোটা রিফ্র্যাকশন হয়ে একদম গিয়ে রেটিনায় পড়ছে, তার জন্য তাদের পাওয়ার নেই। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে তাদের হয় মাইনাস পাওয়ার ডেভেলপ করছে বা প্লাস পাওয়ার ডেভেলপ করছে। এটা কেন? ছোটোবেলা থেকে আমাদের যেমন, যখন আমরা বড় হই তখন আমাদের শরীর যেমন বাড়ে, সমস্ত অর্গানগুলো সামঞ্জস্যপূর্ণভাবে বাড়ে। এইবার সাপোজ ধর চোখটা একটু বেশি বাড়তে শুরু করলো, আচ্ছা, তাহলে কি হলো, আলোটা সামনে এসে পড়লো, তখন আর রেটিনায় পড়তে পারছে না, কারণ ওর তো একটা ফিক্সড রিফ্র্যাকশন করার ক্ষমতা আছে কর্নিয়া বা লেন্সের। এইবার যখন সামনে এসে চোখটা বড় হচ্ছে, আলোটা সামনে পড়ছে, ও ঝাপসা দেখছে, তাহলে তোকে কি করতে হবে, যে একটা কনকেভ লেন্স কর্নিয়ার সামনে দিতে হবে যাতে ওটা ফোকাস হয়ে একদম পেছনের রেটিনায় পড়ে। বা এমন হলো বাড়লো না চোখটা, চোখটা ছোট থাকলো, বডির অন্য অর্গানের তুলনায় ছোট। এইবার তখন কি হবে, আলোটা গিয়ে পেছনে পড়ছে, কারণ কর্নিয়ার লেন্সের তো একটা ক্ষমতা আছে, সে আলোটা ফোকাস করছে পেছনে, তাহলে ওটাকে সামনে এগিয়ে নিয়ে আসতে হবে। সামনে এগিয়ে নিয়ে আসতে গেলে কী হবে, একটা কনভেক্স লেন্স চোখের সামনে ধরতে হবে। এটা হচ্ছে প্লাস পাওয়ার। তো এই দুটো হচ্ছে স্ফেরিক্যাল পাওয়ার বলা হয়। এছাড়াও সিলিন্ড্রিক্যাল পাওয়ার বলে একটা ব্যাপার আছে। সিলিন্ড্রিক্যাল পাওয়ার শুনে থাকবি অনেক সময় চশমার মধ্যে থাকে। তো সিলিন্ড্রিক্যাল পাওয়ারটা মেইনলি আসে কর্নিয়া থেকে। তো কর্নিয়ার কার্ভেচারটা একটা অদ্ভুত শেপের, যার জন্য ইকুয়ালি রিফ্র্যাকশন হয়ে আলোগুলো গিয়ে পড়ে। এইবার ধর শেপটা কিছু চেঞ্জ হয়ে গেল কোনো একটা মেরিডিয়ানে, তো তখন কি হবে, ওই মেরিডিয়ানের আলোগুলো গিয়ে রেটিনার ওপর পড়ছে না, হয় সামনে বা পেছনে পড়ছে, আর যেখান দিয়ে যে মেরিডিয়ানটা দিয়ে আলো যাচ্ছে সেখানে ঠিকঠাক মতো শেপে আছে, সেখানে গিয়ে রেটিনায় পড়ছে। এইবার একটা হেজিনেস ডেভেলপ করছে। তো সিলিন্ড্রিক্যাল পাওয়ার ওই যে মেরিডিয়ানটা গন্ডগোল করছে সেটাকে নেগেট করতে সাহায্য করে। আচ্ছা, ঠিক আছে, এটা ওই ধর হোমিওপ্যাথিক শিশি, ওষুধের শিশি যদি কেটে দেখা হয়, সেটা সিলিন্ডার, ওই সিলিন্ড্রিক্যাল পাওয়ারটা ডেভেলপ করে ওইখান থেকে। আর একটা পাওয়ার আছে যেটা ডেভেলপ করে হচ্ছে 40 বছর বয়সের পর। 40 বছর বয়সের পর ধর কারোর চশমা কোনো দিন ছিল না, হঠাৎ করে দেখতে পেলো যে কাচের জিনিস দেখতে পাচ্ছে না। তো এটা কেন হয়, কাচের জিনিস 40 বছর পরে, মানে আমরা কাচের জিনিস দেখি 3টে জিনিস দিয়ে। এক হচ্ছে যখন আমরা কাচের জিনিস দূর থেকে কাছে তাকাই তখন পিউপিলটা ছোট হয়, তখন লেন্সের কার্ভেচার চেঞ্জ হয়ে যায়। মূলত এই দুটো জিনিস দিয়ে আলোটাকে ও, মানে কাচের লেখাটাকেও দেখতে সাহায্য করে। কিন্তু যত বয়স বাড়ে তত এই যে লেন্সটা রিজিড হয়ে যায়। আচ্ছা, বয়সের সঙ্গে সঙ্গে যে ছানি পড়ার আগের লক্ষণ। তো এটা প্রাথমিক স্টেজ, লেন্সটা যেই ওখানে রিজিড হয়ে গেল, তখন আর ওই যে কার্ভেচার চেঞ্জ কাছের জিনিস দেখার জন্য, তো সেটা আর করতে পারছে না, তখন গিয়ে প্রেসবায়োপিয়া ডেভেলপ করে। তো তখনই 40 বছরের পর বয়সের থেকে এটা ডেভেলপ করতে শুরু করে এবং 55 বছর বয়স পর্যন্ত এটা চলে সাধারণত, মানে +1 থেকে +2.5 পর্যন্ত চলে। এবার এই 2.5টা আবার চলে হচ্ছে যতদিন না ছানি পড়ে। ছানি পড়লে আবার অদ্ভুত জিনিস হয়, তখন আবার দেখা যায় ছানি পড়লে একটা মায়োপিক শিফট হয়। আমি বললাম কি ম্যাক্সিমাম কত পাওয়ার দেওয়া যাবে, +2.5। এইবার ছানি পড়লে যেই মায়োপিক শিফট হতে শুরু করলো, ধর এটা -2.5 ওই ছানির জন্য ডেভেলপ করে গেল। মায়োপিক শিফট মানেটা কি? মায়োপিক শিফট মানে হচ্ছে লেন্সের পাওয়ারটা ধর 0 ছিল, এইবার যখনই ওটা ক্যাটারাক্ট হলো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স চেঞ্জ হয়ে গেল। এইবার যখনই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স চেঞ্জ হয়ে গেল তখনই ও মায়োপিয়া ডেভেলপ করতে শুরু করলো ওটার জন্য। এইবার তার জন্য কি হলো, ওই কাচের পাওয়ারটা ও কেটে দিল, তখন দেখা যায় ছানি পড়তে শুরু করলে, আরে আমি তো চশমা ছাড়া কাচের জিনিস দেখতে পাচ্ছি, সাইমালটেনিয়াসলি দেখা যাবে যে দূরের জিনিস তো আমি কম দেখছি। এটা আবার ক্যাটারাক্ট অপারেশনের পরে আবার রিভার্স করে দেওয়া হয়। ক্যাটারাক্ট অপারেশনের পরে ওই লেন্সটাকে ক্লিন করে দেওয়া হলো। নর্মাল মোনোফোকাল লেন্স আমরা যেগুলো ইউজ করি, সবাই ইউজ করে, সেগুলোতে তোর দূরের জিনিসটা ঠিক হয়ে যায়, কিন্তু কাছের জিনিসটা মানে কিছুদিন আগে পর্যন্ত ঠিক করা যেত না। এখন অনেক
লেন্স চলে এসছে বাজারে, যেগুলোতে তোর কাছের জিনিসটাকেও খুব ভালোভাবে দেখা যায়, একই সাথে দূরের জিনিসও দেখা যায়। তো সেটা অনেক বড় ব্যাপার, এটার মধ্যে আমি ঢুকছি না। তো আমার একটা জিনিস বলো, এই রিসেন্ট স্টাডিজেও দেখা গেছে যে চোখের ওয়ার্ল্ড ওয়াইড, ইন্ডিয়া তো বটেই, ওয়ার্ল্ড ওয়াইড আইসাইট প্রবলেমের পার্সেন্টেজ দিনকে দিন বাড়ছে। একদম। সেটা মানে মূলত কারণ কি? একটা দুটো কারণ নয়, অনেকগুলো প্রবলেম বাড়ছে। মানে ব্লাইন্ডনেসের দিক থেকে ইন্ডিয়া, ডায়াবেটিক রেটিনোপ্যাথি, ডায়াবেটিস তো প্রচণ্ড বাড়ছে ইন্ডিয়া, জানিস বোধ হয় যে ইন্ডিয়া হচ্ছে তোর ডায়াবেটিক ক্যাপিটাল ওয়ার্ল্ডের। তো 20% লোক তার জীবদ্দশায় ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে ভুগছে, এবং তার জন্য ব্লাইন্ডনেসটা মারাত্মকভাবে বাড়ছে। এবং ম্যাক্সিমাম লোক ডায়াবেটিসটা কিভাবে কন্ট্রোল করতে হয় সেটাই জানে না, সবাই ফাস্টিং পিপি করে চিকিৎসা করে যাচ্ছে। মানে ডায়াবেটিস মানে চোখে এফেক্ট পড়ছে? হ্যাঁ, এটা একটা, ডায়াবেটিসে বিভিন্ন অর্গানগুলো, সমস্ত অর্গানই এফেক্টেড হয়, তার মধ্যে চোখ, যেটা আমরা বাইরে থেকে দেখতে পাই যে চোখের ভেতরের স্ট্রাকচার রেটিনা, তো রেটিনোপ্যাথি খুব আগে থেকে ডিটেক্ট করা যায়। আচ্ছা। আর যেটা দেখতে পাই না সেটা হচ্ছে কিডনি ড্যামেজ হওয়া। কিডনি অনেকটা ড্যামেজ হয়ে যাওয়ার পরে তখন ক্রিয়াটিনিন বাড়তে শুরু করে। তো সেই জন্য ডায়াবেটিসের নার্ভ ইনভলভমেন্ট হয়, তো নিউরোপ্যাথি। তো ডায়াবেটিস একটা লিডিং কজ অফ ব্লাইন্ডনেস এই মুহূর্তে ইন্ডিয়াতে। এছাড়া এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন মানে কী হয় বলতো, আলট্রাভায়োলেট রের জন্য হোক বা আউটডোর অ্যাক্টিভিটিসের জন্য হোক বা কিছু জেনেটিক ফ্যাক্টরস হয়তো থাকতে পারে, যেটার কারণে তোর চোখের সেন্টার পার্ট যেখান দিয়ে আমরা দেখি ওইখানে আসলে একটা নতুন শিরা তৈরি হয়, মানে সিএনভিএম আমরা বলি, কোরয়েডাল নিওভাস্কুলার মেমব্রেন। এটা ওয়েট ভ্যারাইটি আর একটা ড্রাই ভ্যারাইটি ড্রুসেন। এটাতে ওই যে স্ট্রাকচারটা দিয়ে আমরা দেখি ফোভিয়া, সেই স্ট্রাকচারাল ওই জায়গাটায় স্ট্রাকচারে ড্যামেজ হতে শুরু হয়। তো এই ড্যামেজটা যত বাড়তে থাকে তত ভিশন কমতে থাকে, মানে সেটা প্রায় লিগাল ব্লাইন্ডনেসের পর্যায়েও চলে যায়। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এটা ভীষণ কমন, ভীষণ কমন। ভারতবর্ষে এটা কিন্তু ডায়াবেটিসের পরে আসছে। এখন আর ভারতবর্ষে ক্যাটারাক্ট রিলেটেড ব্লাইন্ডনেস কিন্তু অন্তত শহরাঞ্চলে খুব একটা দেখা যায় না, একদম দেখা যায় না বলবো না। আমরা আজও দেখি যে 10 বছর আগে একটা চোখে ক্যাটারাক্ট অপারেশন করে গেছে, কিন্তু তারপরে চোখটা দেখাতে আসেনি, যখন এলো তখন ওই চোখে কিছু দেখতে পায় না, অন্য চোখ দিয়ে দিব্যি চালিয়ে নিচ্ছে। তো সেরকম দেখা যায়, কিন্তু একদম বাইল্যাটারাল ব্লাইন্ড হয়ে আসছে 9 মাসে 6 মাসে একজন দেখা যায় যে ক্যাটারাক্টের জন্য। মূলত এই দুটো কারণে তোর ব্লাইন্ডনেস বাড়ছে ভারতবর্ষে এবং পৃথিবীতে। এছাড়া আরও একটা কারণ, যেটা সত্যি কথা বলছি আগের দিনই আমাদের একজন ডাক্তারবাবু বা আমাদের গ্রুপে ফরওয়ার্ড করলেন, যে আমেরিকান একাডেমির তোর একটা বাচ্চাদের কতক্ষণ স্ক্রিন টাইম হওয়া উচিত সেটার একটা ক্রাইটেরিয়া ঠিক করে দিয়েছে। মোবাইল ইউজ যে পরিমাণ বেড়েছে, বা পড়াশুনোর জন্য হোক, ল্যাপটপ ইউজ যে পরিমাণ বেড়েছে, বা প্রফেশনের জন্য হোক, টিভি বোধহয় বেশি লোক এখন দেখে না, কারণ ম্যাক্সিমামই মোবাইল বা ল্যাপটপ বা ট্যাবে চলে এসছে। তো এইটা স্ক্রিন টাইম বেড়ে যাওয়ার জন্য কিন্তু সত্যি চোখটা খারাপ হচ্ছে। মানে আগে যেমন দেখতাম 18 থেকে 24-এর মধ্যে পাওয়ার স্টেবল হয়ে গেছে, মাইনাস পাওয়ার যাদের থাকে, এখন কিন্তু 30 বছরেও পাওয়ার বাড়তে দেখছি। তো মানে একটা স্টাডি রিসেন্টলি জানতে পারলাম যে 2040-এ ওয়ার্ল্ড পপুলেশনের 1/3 মায়োপিক হয়ে যাবে, মানে মাইনাস পাওয়ারের লোক হয়ে যাবে। তো ইটস অ্যালার্মিং। কিছুই না, মাইনাস পাওয়ার বাড়লে মানে একটা মাইল্ড মানে মানে -2 এর নিচে পাওয়ার থাকলে খুব একটা অসুবিধা হয় না। মডারেট মায়োপ -6 এর মধ্যে থাকলে তাও খুব একটা অসুবিধা হয় না, কিন্তু তার ওপর গেলে মানে বাচ্চাগুলো 9-10 বছর বয়সে আসছে 11-12 পাওয়ার নিয়ে, এখন তার পাওয়ার আরও বাড়বে, সুতরাং তাদের ফিউচারটা কি? এবং তাদের স্কুলের সমস্ত কাজ আসছে মোবাইলে, বেশিরভাগের অ্যাফোর্ড করার ক্ষমতা নেই ল্যাপটপ। এবার সারাক্ষণ, মানে স্কুলের বাচ্চা বলছি কেন, কলেজের স্টুডেন্ট, মোবাইলে পুরোটাই পড়াশুনো হয়ে যাচ্ছে, সব কিছুই এখন পিডিএফ ফাইল হিসেবে আসছে। এখন কেউ প্রিন্ট আউট নিয়ে দাগ দিয়ে পড়বে সেই দিন আর নেই। তো সুতরাং এটা মানে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ সেইভাবে দেখতে গেলে এটা একটা অভিশাপই বলা যেতে পারে। সুবিধাও আছে, অসুবিধাও আছে। যেমন আমার বয়স খুব বেশি নয়, কিন্তু আমার ছোটোবেলায় সামনে মানে কাঁচজি একটা ফোন সামনে দিয়ে দিল, সেটা ছিল না, ফোন ছিল একদমই না, একদমই না। এখন যেমন একটা ছোট্ট বাচ্চা
খাচ্ছে না, একটা ফোনটা চালিয়ে দিই। হ্যাঁ, এটা তো একদমই করা উচিত নয়, কারণ মানে খেতে খেতে সে জানতেও পারছে না সে কি খাচ্ছে, সে খেয়ে যাচ্ছে, সে মোবাইলে ব্যস্ত। তো আর বাবা মার পক্ষেও সুবিধা, খাবার দিয়ে মোবাইল দিয়ে চলে গেলে সুবিধা। সেই জন্য আমি বাচ্চাগুলোকে কিছু বলি না, আমি বাবা মাকে বলি যে আপনারা আগে ঠিক হন, তাহলে দেখবেন বাচ্চাগুলোও কিন্তু ঠিক হবে। আপনার সুবিধার জন্য আপনি মোবাইলটা বাচ্চার হাতে ধরিয়ে দিয়ে চলে গেলেন, সেটা ঠিক নয়, তারপর বাচ্চাকে দোষ দেওয়াটা উচিত হবে না। তো সেই ছোটবেলায় ফোনটা দিচ্ছে, তো তার তো তখন থেকেই যা প্রবলেম যা প্রবলেম হওয়ার একদম মানে গাইডলাইন্স আছে কোন বয়সে কতটা মোবাইল। 2 বছর বয়সের আগে মোবাইল দেওয়াটা উচিত নয় বাচ্চার হাতে। এখন তো একদমই ছোট বাচ্চা মোবাইল নিয়ে সারাক্ষণ দেখছে, তো সেটার তো এফেক্ট পড়বেই, কিছু এফেক্ট তো পড়বেই। আর এখন যেমন মেজরিটি সব ডিজিটালেই শিফট করে গেছে, একদমই, মানে সেটা অনেকের অপশন নেই, মানে আমার ল্যাপটপে 8 ঘন্টা কাজ করতে হবে মানে হবে। হ্যাঁ, তো সেখানে কি কোনো আইটি সেক্টরের লোকজন তো আরেকটা জিনিস যেটা প্রচণ্ডভাবে বেড়েছে সেটা হচ্ছে ড্রাই আইজ। মানে এমনভাবে বেড়েছে, মানে আমার নিজেরও ড্রাই আই আছে, বয়সের সঙ্গে সঙ্গে ড্রাই আই হবে, চোখের জল কমবে, কিন্তু স্ক্রিন টাইম বেড়ে যাওয়ার জন্য কি হয়, আমরা নর্মালি যে কথা বলছি, আমরা নর্মালি একটা ব্লিঙ্কিং রেট আছে পার মিনিট। এবার আমরা যখন স্ক্রিনের দিকে তাকিয়ে কাজ করছি, তখন কিন্তু এই ব্লিঙ্কিং রেটটা কমে যায়। এবার যত ব্লিঙ্কিং রেট কমে যায় তত কর্নিয়া ড্রাই হয়। আচ্ছা, এই ব্লিঙ্ক করলে চোখের একদম ল্যাটারাল পোর্শন থেকে ল্যাক্রিমাল গ্ল্যান্ড থাকে, সেখান থেকে জলটা তৈরি হয়। ব্লিঙ্ক করলে তখন এটা গাড়ির ওয়াইপারের মতো কর্নিয়াটাকে ভিজিয়ে দেয়। এবার এই কর্নিয়াটা যখন এই ব্লিঙ্কিংটা কমে গেল, তখন অ্যাটমসফিয়ারের হাওয়ার কন্ট্যাক্টে বা এসি থাকলে এসির হাওয়ার জন্য ড্রাই হয়ে যাচ্ছে। ড্রাই হয়ে যাওয়ার পর কিছুক্ষণ কাজ করার পরে ইরিটেশন শুরু হচ্ছে, চোখ করকর করছে, চোখ লাল হচ্ছে, 8 ঘন্টা 9 ঘন্টা কাজ করার পরে চোখ খুলে থাকতে পারছে না। ইনফ্যাক্ট আমার একটানা যদি 9টায় ওটি চালু করি, 4টের সময় যখন বেরোই আমি চোখ খুলে থাকতে পারি না, কারণ এসি রয়েছে, মাথার ওপর থেকে হু হু করে ঠান্ডা হাওয়া নামছে। আর মানে রেটিনার অপারেশন করার সময় চোখ বোঝার ক্ষমতা নেই আমার, কারণ একটা চোখ বুঝলে যে কি হয়ে যাবে আমিও জানতে পারবো না। তো তার সঙ্গে বয়স বাড়ছে, তার সঙ্গে জল খাওয়া কমে যাচ্ছে। তো এগুলো কারণ আস্তে আস্তে মানে এই রোগগুলো আস্তে আস্তে বেড়ে যাওয়া। তো মূলত 3-4টে যে কারণ বললাম, এক হচ্ছে যে স্ক্রিন টাইম বেড়ে যাওয়ার জন্য ড্রাই আই এবং চশমার পাওয়ার, আর ডায়াবেটিস এবং আমাদের সিএনভি, এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন। এই কটা কারণ নিয়ে সত্যি এখন ম্যাক্সিমাম পেশেন্ট আসে। এবং ড্রাই আইসটা কন্ট্রোল করে দিতে পারলে ড্রপের দ্বারা অনেকটাই আমাদের লোড কমে যায়, লোড কমে যায়। একটা ভলিউম অফ পেশেন্ট এরাই। তো এই যে ড্রপ বললে এক্ষুনি, অনেকে আমি দেখেছি আই ড্রপ ক্যারি করেন, আইদার মেডিকেটেড বা আয়ুর্বেদিক। তো সেটা আমার পকেটে ড্রপ আছে ড্রাই আইজের জন্য, সুতরাং আমাকে ক্যারি করতে হচ্ছে। তো হ্যাঁ, যেটা বলছিলি, তো সেটা আমি দেখেছি অনেকেই দিয়ে দিল ড্রপ, মানে তার হয়তো পাওয়ারটা মানে তার থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু আমি দেখেছি দিচ্ছে। তো সেটা কি সবার করা উচিত, মানে কোনো রেস্ট্রিকশনস আছে বা কোনো নর্মস আছে? আর্টিফিশিয়াল টিয়ার্স যেটা আমরা ইউজ করে থাকি সেটা যে কেউ ইউজ করতে পারে, 1 মাসের বাচ্চা থেকে 100 বছরের লোক পর্যন্ত। তো সেটার কোনো খুব একটা কিছু সাইড এফেক্ট নেই। কিন্তু বাকি ড্রপসের মধ্যে আয়ুর্বেদিক ড্রপস আমার জানা নেই যে কী থাকে, এবং এটা নিয়ে আমার কমেন্টও করা উচিত নয়, কারণ আমরা কখনো সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী কোনো আয়ুর্বেদিক প্রোডাক্ট সম্বন্ধে লিখতেও পারি না বা বলতেও পারি না। কিন্তু কিছু আয়ুর্বেদিক প্রোডাক্ট আছে, এজ ওল্ড প্রোডাক্ট, নাম বলছি না, কিন্তু সেই প্রোডাক্টগুলো এখনও বহু মানুষ ইউজ করেন, নিশ্চয়ই সুফল পান বলে ইউজ করেন, কিন্তু আমার সত্যি বলছি আমার জানা নেই, আমি কোনোদিন নিজেও দিয়ে দেখিনি। তো আর্টিফিশিয়াল টিয়ার্স যে কেউ ইউজ করতে পারে, মানে সিম্পল যে চোখ করকর করছে, এবার কি হচ্ছে বুঝতে পারছি না, এবার কাকে দেখাতে যাব, কখন দেখাতে যাব উপায় নেই, সেখানে আর্টিফিশিয়াল টিয়ার্স ওভার দ্য কাউন্টার কিনে দেওয়াতে কোনো অসুবিধা নেই, একদমই মানে নিশ্চিন্তে দেওয়া যেতে পারে। আর আমার যেটা এখন ইস্যু সেটা হচ্ছে মেইনলি আমি যেটা দেখি, মানে দিনে 6-7টা যদি রেটিনা সার্জারি করি তাহলে 3 থেকে 4 কিন্তু ডায়াবেটিসের জন্য অন্ধ হয়ে যাচ্ছে। সুতরাং ডায়াবেটিস থেকে বাঁচার সবচেয়ে বেশি দরকার। পপুলেশনে মানে ইন্ডিয়ান পপুলেশনে ডায়াবেটিস রীতিমতো
মানে একটা ত্রাসের সৃষ্টি করে দিয়েছে। মানে আমি আজকে নন ডায়াবেটিক, কিন্তু কালকে আমি ডায়াবেটিক হয়ে যাব কিনা জানি না। এক্সারসাইজ কমে গেছে, লোকের কায়িক শ্রম, খাওয়ার প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। এবং ডায়াবেটিস হলে যেমন মানে 30 থেকে 40 বছর বয়সে কিন্তু লোকে অন্ধ হয়ে যাচ্ছে, এবার তার পুরো লাইফটা পড়ে থাকছে। তো এবার ডায়াবেটিস হলে সবচেয়ে বেশি দরকার হচ্ছে এটা লাইফস্টাইল ডিজিজ। এবার আমার ডিসিপ্লিনটা সবচেয়ে বেশি মেনটেন করার দরকার। এবার একটা ছেলে যে বাইরে বেরোচ্ছে কাজের জন্য, তো সে তার কাছে আমি কি করে এক্সপেক্ট করবো সে বাইরে কাজও করবে এবং ডিসিপ্লিন মেনটেন করে ঠিক সময় খাবে এবং প্রপারলি ওষুধগুলো খাবে বাইরে কাজে বেরিয়ে। তো এটা একটা বার্নিং ইস্যু, চ্যালেঞ্জ বটে একটা। কিন্তু সুগার কন্ট্রোল না করলে, আমার যদি চোখটাই না থাকে আমি কাজটা করব কি করে, আমার কাছে প্রশ্ন সেটা। তো সুগার কন্ট্রোল করা উচিত। ফাস্টিং পিপি করে নেয় অবশ্যই, কারণ ফাস্টিং পিপি যেটা হয় সেটা হচ্ছে যেদিন করলাম, যে মুহূর্তে করলাম সেটা সেদিনকার রিপোর্ট। ম্যাক্সিমাম লোক যেটা করে থাকে। কিন্তু HbA1c, গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন, যেটা সবচেয়ে বেশি দরকার সত্যি সত্যি সুগারটা কন্ট্রোল আছে কি না লাস্ট 3 মাসে প্রতিদিন প্রতি ঘন্টায়, সেটা একমাত্র HbA1c করলে বোঝা যায়। এবং এটাকে অ্যাটলিস্ট 6.9-এর নিচে রাখা উচিত, ধরে রাখা উচিত, যদি চোখ এবং কিডনি বাঁচাতে হয়। এর কিন্তু বিকল্প নেই। কিন্তু 95% লোক আজকের দিনেও চোখ দেখাতে আসেন ফাস্টিং পিপি নিয়ে। HbA1c তাদের কাছে থাকে না, কারণ তাদের যারা চিকিৎসা করছেন তারাও বলেন না। তো মানে সাধারণ মানুষের পক্ষে তো বলা সম্ভব নয়। তো সুতরাং যদি HbA1c বেস চিকিৎসা করা হয়, যদি প্রথম দিন থেকে সুগার কন্ট্রোলে রাখা যায়, HbA1c কন্ট্রোলে রাখা যায়, তাহলে এমনও পেশেন্ট আছে 40 বছরের সুগার একদম কন্ট্রোলে আছে, চোখে কিছু হয়নি, কিডনি একদম নর্মাল আছে। আবার 5 বছরের সুগার, চোখ নষ্ট হয়ে যাচ্ছে। তো দিস ইজ আ বার্নিং ইস্যু। মানে ইন্ডিয়ার পার্সপেক্টিভে একটা ছেলে যে আজকে ইনকাম করছে, সে যদি অন্ধ হয়ে যায়, পুরো ফ্যামিলিটা সাফার করে। তো সেই জন্য সুগারকে সচেতনভাবে কন্ট্রোলে রাখার চেষ্টা করা উচিত। আমিও জানতাম না ডায়াবেটিসের যে চোখে এফেক্ট করে, সেটা আমি প্রথম শুনছি। মানে সেটা এত বড় কারণ, সেটা আমি শিওর অনেকেই হয়তো জানেন না। অনেকের হয়তো ডায়াবেটিস আছেন, তো তারাও এখন আই ফিল, হ্যাঁ, মানে অ্যাওয়ারনেসটা ভীষণভাবে দরকার যে সুগার কন্ট্রোলে রাখবো। কন্ট্রোলটা কি? কন্ট্রোল মানে ফাস্টিং পিপি কন্ট্রোল নয়, কন্ট্রোল মানে কিন্তু HbA1c কন্ট্রোল। মানে এমনও পেশেন্ট দেখি আমরা যে সেদিন এসছে হয়তো 198, 199 সুগার নিয়ে পিপি, কিন্তু HbA1c 6.2, আমি খুব খুশি হই। আবার একজন এসছে 140 সুগার নিয়ে পিপি সুগার, কিন্তু তার HbA1c 8 পয়েন্ট সামথিং, আমি কিন্তু তার উপর খুব রেগে যাই। তো তার কারণ হচ্ছে তার ওই দিন কী ছিল সেটা ইম্পর্টেন্ট নয়, আমার প্রতিদিন ঠিক থাকছে কিনা। অ্যাভারেজ মানে একদিন পড়াশুনো করলে পাস করা যাবে না, প্রতিদিন পড়াশুনো করতে হবে। তেমনই একদিন সুগার ঠিক থাকলে আমার চোখ বা কিডনি ভালো থাকবে না। আমার HbA1c কন্ট্রোলে রাখতে হবে, যাতে লাস্ট 3 মাসে প্রতিদিন প্রতি ঘন্টায় আমার সুগারটা যেন কন্ট্রোলের মধ্যে থাকে। এইটা আমার মনে হয় সবার জানা উচিত। আচ্ছা, আমার একটা জিনিস বলো, পাওয়ার কি পার্মানেন্টলি কিওর করা যায়? মানে আমি একটা জায়গায় দেখছিলাম ল্যাসিক সার্জারি, ICL, এই দুটোর নাম আমি দেখলাম। তো এটাই কি পার্মানেন্টলি পাওয়ার কারেক্ট করা যায়? অনেকটাই করা যায়। মানে এখন তো নাসা অ্যাকসেপ্ট করে নিয়েছে ল্যাসিক সার্জারি করার পরে যে নাসা জয়েন করা যাবে। তো প্রফেশনাল যারা সেলিব্রিটি, এবার তাদের চশমা থাকলে সত্যি খুব বিপদ। ভারতবর্ষে কিন্তু সবচেয়ে বেশি ল্যাসিক হয় বিহার, ঝাড়খণ্ডে বা দিল্লির সাইডে, নর্থ ইন্ডিয়ার সাইডে সবচেয়ে বেশি কিন্তু বিয়ের আগে মেয়েদের সবচেয়ে বেশি ল্যাসিক হয়। মানে চশমা পরাটা বাঙালিদের মধ্যে কিন্তু ওই ট্রেন্ডটা ভীষণই কম, কারণ বাঙালিরা চশমা পরে, বাঙালিদের মুখটা এমন যে চশমাটা খুব ভালো মানিয়ে যায়। তো সেই জন্য ওই ট্রেন্ডটা কম। পার্মানেন্টলি হ্যাঁ অনেকটাই, অনেক দিন পর্যন্ত ঠিক রাখা যায়, যতদিন পর্যন্ত 40 না অ্যাটেন্ড করে। 18 বছরের আগে সাধারণত ল্যাসিক বা কিছু করাটা উচিত নয়, অন্য কোনো রকম রিফ্র্যাক্টিভ সার্জারি। 18 বছরের পরে যদি পাওয়ার 2 বছর স্টেবল থাকে, দেন ইউ ক্যান গো ফর ল্যাসিক সার্জারি। আর ICL হচ্ছে, আমরা সাধারণত ICLগুলো করে থাকি হাই মাইনাস পাওয়ার, মানে -16, -17, একদম বোতলের কাচের মতো থিক চশমা। তো সেক্ষেত্রে কন্ট্যাক্ট লেন্সও খুব একটা কাজ করবে না, কারণ হার্ড কন্ট্যাক্ট লেন্স ইউজ করতে হবে, সেটাও আবার 6-7 ঘন্টার বেশি পড়তে পারবে না। তো সেই রকম ক্ষেত্রে ICL ইউজ করা হয়।
ল্যাসিক আর আইসিএল এর মধ্যে বেসিক পার্থক্যটা হলো ল্যাসিকে এক্সাইমার লেজার দিয়ে কর্নিয়া একটা পোর্শন রিশেপ করে ওটাকে মাইনাস পাওয়ারের যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটা দিয়ে দেওয়া হয়। আচ্ছা, একটা প্রবলেম যেটা হচ্ছে মিনিমাম 500 মাইক্রন মানে কর্নিয়াল থিকনেস না হলে করা যায় না, কারণ আমি যখন রিশেপ করব এক্সাইমার লেজার দিয়ে তো তখন আমার মিনিমাম একটা রেসিডুয়াল বেড থাকতে হবে 300 মাইক্রনের। এইবার যদি আমি কারোর 20 করি 100 চলে যাবে হচ্ছে একটা এপিথেলিয়াম যে ওপরের লেয়ারটার ফ্ল্যাপ, নিচে আমার 300 রাখলে আমি ম্যাক্সিমাম 10 পর্যন্ত কারেকশন করে দিতে পারি, কিন্তু তার বেশি করা যায় না। তো সেইটা একটা ফ্যাক্টর। আইসিএল সেদিক থেকে বেটার, কারণ আইসিএলে কি করা হয়, কর্নিয়া কেটে যেরকম আমাদের ক্যাটারাক্ট সার্জারি করা হয় ওখানে কর্নিয়াটা কেটে ঠিক লেন্সের ওপরে আরেকটা খুব পাতলা একটা লেন্স যেটাতে ওই মাইনাস পাওয়ারটা আছে সেটা বসিয়ে দেওয়া হয়, এবং সেটাতে যেহেতু সার্জিক্যাল প্রসিডিওর ওখানে যেমন লেজার করে করা হচ্ছে এখানে কিন্তু কেটে করা হচ্ছে, তো সেটাই একটা ওই সার্জারির ভয় থাকতে পারে। কিন্তু ভালোভাবে আইসিএল করলে সত্যি পুরো লাইফটা চেঞ্জ হয়ে যায়। যে ছেলেটা -14 -16 পাওয়ারে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল সে একদম 0 হয়ে গিয়ে ঘুরে বেড়াচ্ছে, এটা দেখতে ভালো লাগে। কেন 40 পর্যন্ত? ল্যাসিক করলে তো ইম্যাট্রোপিয়া করে দেওয়া হচ্ছে, কারণ পাওয়ার নেই কর্নিয়াটাকে রিশেপ করে। কিন্তু 40-এর পরে গিয়ে তো আমার প্রেসবায়োপিক এজের যা চেঞ্জ সেটা আসছে, কাছের জিনিস দেখতে অসুবিধা হচ্ছে, তখন তো চশমা পড়তেই হবে। কিন্তু মানে দূরের দৃষ্টিশক্তি অনেকটাই ঠিক করে দেওয়া যায়। রেয়ারলি দেখা যায়, সাধারণত 6-এর নিচে করলে না বলে বলে 0 করে দেওয়া যায় মাইনাস পাওয়ারটাকে। আচ্ছা, কিন্তু যদি দেখা যায় যে 6-এর ওপরে সেক্ষেত্রে কিন্তু 100% নাও হতে পারে, কিন্তু পাওয়ারটা যদি কারোর 8 থাকে সেটা যদি 0.5 বা 1-এ নেমে আসে সেক্ষেত্রেও সে চশমা পরে অনেক ভালো দেখতে পাবে দেন একটা -8 পাওয়ার নিয়ে যারা যাবে। আর একটা অপশান হচ্ছে কন্ট্যাক্ট লেন্স। কন্ট্যাক্ট লেন্স চশমা সবচেয়ে ভালো, সেফ যদি পরা যায়, খুব বেশি পাওয়ার না হলে। আমি সারা জীবন চশমা পরে কাটালাম। কিন্তু কন্ট্যাক্ট লেন্সের অসুবিধা দুটো আছে। এক হচ্ছে কন্ট্যাক্ট লেন্স পরে ঘুমানো যাবে না, আর 2 হচ্ছে পরা এবং খোলার সময় হাত ভালো করে পরিষ্কার করে ধুতে হবে, কারণ কর্নিয়ায় যদি একবার ইনফেকশন হলো তাহলে কিন্তু লাইফ শেষ। তো সেইটা একটা মানে খুব গুরুত্বপূর্ণ জায়গা কন্ট্যাক্ট লেন্স পরার ক্ষেত্রে। আর না ঘুমিয়ে পড়লে কন্ট্যাক্ট লেন্স পরে এখন ডেইলি ডিসপোজেবল লেন্স বেরিয়ে গেছে, ভীষণই ভালো। একদিন পরও মানে আগে যেমন একটা লেন্সের প্যাক থাকতো যেখানে ফ্লুইড একটা দিতে হতো ড্রাই যাতে না হয়ে যায়, আমি যদি নাও পরেই ফ্লুইডটা দিয়ে যেতে হতো, চেঞ্জ করতে হতো কারণ ইনফেকশনের ভয় থাকতো, সেটা এখন ডেইলি ডিসপোজেবল হয়ে যাওয়ার ফলে পরও তোমার কাজ হয়ে গেল, খুলে ফেলে দাও। তো এই দিক থেকে কন্ট্যাক্ট লেন্সের একটা সুবিধা আছে, কিন্তু কন্ট্যাক্ট লেন্সে আবার ড্রাই আই বাড়ে, সেটার একটা অসুবিধা আছে। তো সমস্ত কিছুরই পজিটিভ নেগেটিভ দিক আছে। আইসিএল হাই মাইনাস পাওয়ারের জন্য মানে খুব বেশি, মডারেট মাইনাস পাওয়ার যাদের থাকছে ধরো 6-7 এরকম পাওয়ার, এর মধ্যে পাওয়ার, তাদের জন্য ল্যাসিক খুব ভালো। আর বাকিদের তো চশমা রয়েছে। আর হ্যাঁ, আমি ইন জেনারেল আমি দেখছিলাম তোমার লেন্স নিয়ে অনেকে অনেক কিছু বলেছে, অনেকে স্ট্রেট আপ বলেছে লেন্স ইজ নট গুড ফর ইউর আইজ। না, নট গুড ফর ইউর আইজ মানে হচ্ছে এই 3টে জিনিস বললাম। 1 নম্বর হচ্ছে যে ঘুমিয়ে পড়া যাবে না, তাতে কর্নিয়ার যে নিউট্রিশন সেটা অনেকটাই আসে হচ্ছে টিয়ার থেকে। এবার টিয়ারটা ওই কর্নিয়ার সঙ্গে যখন লেন্সটা লেগে থাকে তার মধ্যে তো একটা ফিক্সড অ্যামাউন্ট অফ টিয়ার রইল, এইবার ওটার মধ্যে যে অক্সিজেন সেটা তো কিছু সময় পরে শেষ হয়ে গেল, তখন আর ওটা তো আর নতুন করে ফ্লুইড ঢুকছে না। এইবার যাতে যদি কেউ ঘুমিয়ে পড়ে তাহলে অসুবিধা যেটা হলো যে ওইখানে ফ্লুইড না ঢুকতে পারার জন্য একটা অ্যানক্সিয়া ডেভেলপ করলো, অক্সিজেন ডিপ্রাইভেশন তৈরি হলো, তাতে কর্নিয়া ড্যামেজ হয়ে যায়, বা ইনফেকশন হলো তাতে ড্যামেজ হয়। ড্রাই আই সবারই কম বেশি হচ্ছে, কন্ট্যাক্ট লেন্স পরলে একটু ড্রাই আইয়ের চান্স থাকে, সেক্ষেত্রে ড্রপ দিয়ে কাজ চালিয়ে নেওয়া যায়। আর এই কালার্ড লেন্স এটা কি কোনো ডিফারেন্ট? কালার্ড লেন্সটা কন্ট্যাক্ট লেন্স, ইটস আ টাইপ অফ কন্ট্যাক্ট লেন্স, মানে সাধারণত প্রফেশনাল কাজে মানে যারা হয়তো অভিনয় করেন তাদের জন্য অনেক সময় দরকার লাগতে পারে, কিন্তু সেই হিসাবে এই বেসিক থাম রুলসগুলো যদি কেউ প্র্যাকটিস করে তাতে অসুবিধা হওয়ার কথা নয়। আচ্ছা, আমাদের আই ডোনেট করা উচিত নাকি নয়? আমি আই ডোনেশনে আমি দেখছিলাম একটা জায়গায় অনেক ব্ল্যাক মার্কেট বা অনেক নেগেটিভিটিও দেখছিলাম, সেটা কতটা কি সত্যি আমি ওটা নিয়ে অতটা ডিপ ঢুকিনি। আই ডোনেশনটা কি করা উচিত নাকি নয়?
অবশ্যই উচিত, কারণ আমি বিশ্বাস করি যে মানে পুনর্জন্ম বলে কিছু আছে কি না সত্যি আমরা জানি না। এইবার এই জন্মে যদি আমি আমার চলে যাওয়ার পরে আমার চোখ দিয়ে, বা আমার চোখ তো পুরোটা লাগে না, কর্নিয়াটাই লাগে, তো কর্নিয়াল ব্লাইন্ডনেসটাকে যদি অ্যাভয়েড করা যায় তাহলে কিন্তু মানে একটা লোক দেখতে পাবে। মানে বাইল্যাটারাল কর্নিয়াল ব্লাইন্ডনেস আমাদের দেশে প্রচুর রয়েছে, সেটা ইনফেকশন হয়েছে বা কোনো ট্রমা থেকে হয়েছে বা কোনো জেনেটিক্যাল কন্ডিশন থেকে হয়েছে। তো সেখানে যদি একটা লোক তার মৃত্যুর পরে তার কর্নিয়াটা দিয়ে গেল, এবং সেই কর্নিয়া থেকে, এখন তো কর্নিয়া থেকে যেভাবে সার্জারি করা হয় দুজনের দৃষ্টিশক্তি একটাই কর্নিয়া থেকে দেওয়া যায়, তো দুটো কর্নিয়া থেকে একজন মানুষের 4 জনকে হেল্প করা যায়। তো কর্নিয়ার ব্লাইন্ডনেস রক্ষার জন্য আই ডোনেশনের ভীষণ দরকার। আগে যেমন ছিল মানে আমাদের হসপিটালে কর্নিয়ার জন্য নাম লেখাতে হতো, মানে ইনফেকশন হয়েছে 2 মাস 3 মাস বাদে কর্নিয়া পাওয়া যেত। এখন সিচুয়েশান অনেকটাই চেঞ্জ হয়েছে, কারণ একটা ওই হসপিটালের সঙ্গে টাই আপ হয়ে গেছে। তো আমাদের হসপিটালের সঙ্গে যেমন টাই আপ হয়ে গেছে, এবং তাতে যারা থাকেন ওখানে তারা গিয়ে করেন যে বলেন যে এরকম আপনারা কি ডোনেট করবেন। এবার এইভাবে বলতে বলতে প্রায় গত বছর আমাদের 1,500-এর মতো কর্নিয়া কালেকশন হয়ে গেছে, এবং প্রায় 1300 ইউটিলাইজ হয়ে গেছে। এবং আমরা অন্যান্য জায়গায় কর্নিয়া পাঠাই এখন, যাদের দরকার আছে তারা করতে পারে। মানে এটা দিশা যেমন শিলিগুড়িতে, ওখানে কিন্তু আমরা এখন কর্নিয়া পাঠাই, যে ওখানে যে কর্নিয়া সার্জন আছে যাতে কর্নিয়াটার মানে ইউজ হয়, করতে পারে। তো কর্নিয়া জন্য লোকে দেখতে পাবে না, এইটা আজকের দিনে ঠিক নয়। আর ব্ল্যাক মার্কেটের কথা যদি আমরা সবাই ডোনেট করতে শুরু করি না, এতটাই অ্যাভেলেবিলিটি বেড়ে যাবে, তখন আর কেউ ডোনেশন মানে ব্ল্যাক মার্কেটের কথা ভাববে না। যেটা আগেকার দিনে, আগে যে সময়, এক সময়ের কথা বলছি, যখন ছিল যে 3 মাস পরে ওয়েটিংয়ে হঠাৎ করে একদিন এক্ষুনি আসতে হবে, কর্নিয়া পাওয়া গেছে চলে আসুন, সেই জিনিসটা এখন নেই। এখন আজকে যদি কেউ কর্নিয়ার দরকার হয় কালকে সে পেয়ে যাবে, এই রকম জায়গায় এখন পৌঁছে গেছে। এখন ডোনেশনের অ্যাওয়ারনেসটা মানে বিভিন্ন প্রতিষ্ঠানের দিক থেকে প্রচার করে করে এখন ডোনেশনের জন্য মানে আমাদের সবচেয়ে বেশি কর্নিয়া কোন দেশ পাঠাতো জানা আছে? না। শ্রীলঙ্কা থেকে সবচেয়ে বেশি ডোনেশন আসতো, কিন্তু এখন আমরা স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছি। এখন মানে ভারতবর্ষে আই ডোনেশনটা একটা এমন একটা মাইলেজ গেইন করেছে যে লোকে কিন্তু এখন নিজেই মানে খবর দেয়। তবে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা জিনিস, যে বাড়িতে কেউ যদি মারা যান, তারা যদি ডোনেট করতে চান, মানে আমি আজকে ডোনেট করতে চাই, এইবার আমি ফর্ম ফিল আপ করে গেলাম, সেটা কিন্তু আসল কাজ নয়। আসল কাজ হচ্ছে আমার বাড়ির লোককে অ্যাওয়্যার করা যে আমি মারা গেলে যেন দেওয়া হয়, না কারণ কেউ মারা গেলে তখন শোকে সবাই যা হয়ে যায় যে কারোর আর মাথায় থাকে না কর্নিয়াটা দেওয়ার কথা বলে গেছিল। এইবার এইটা যদি কেউ দায়িত্ব নিয়ে কন্ট্যাক্ট করেন আই ব্যাংকের সঙ্গে, এবং 4 থেকে 6 ঘন্টার মধ্যে কর্নিয়াটা কালেক্ট করতে হয়। আচ্ছা। মৃত ব্যক্তি যিনি, তার চোখটাকে চেষ্টা করা হয় যদি বন্ধ করে রাখা যায়, কারণ কর্নিয়াটা ড্রাই হয়ে যায় না হলে। আর দ্বিতীয়ত একটা কটন যদি জলে ভিজিয়ে চোখের ওপর দিয়ে রাখা যায়। এই কটা জিনিস করলে 4 থেকে 6 ঘন্টার মধ্যে কালেকশন নিলে মানে সেই কর্নিয়া দিয়ে আর 2 কি 4টে মানুষ দেখতে পাবে। এটার থেকে বড় পুণ্য যদি বলতে হয় তাহলে এটার থেকে বড় পুণ্য হয় না কিন্তু। তো সবারই উচিত ডোনেট করার, এবং অনেকে পিছিয়ে যান যে পরের জন্ম যদি থাকে তখন দেখতে পাবো কিনা, এই একটা ভ্রান্ত ধারণা তো মানুষের মনের মধ্যে আছে। তো এটার ঊর্ধ্বে উঠে গিয়ে যদি দেখা যায় তাহলে মানে অনেক বাচ্চা আছে যাদের এরকমভাবে ব্লাইন্ড হয়ে গেছে, তখন তারা দেখতে পায়, তাদের মুখটা দেখলে বোঝা যায় যে কি পাওয়া যাচ্ছে। তো আমার মনে হয় সবারই কর্নিয়া, আমাদের সবারই মানে অঙ্গীকারবদ্ধ হওয়া উচিত, বাড়ির লোককে অ্যাওয়্যার করে যাওয়া যে আমার অবর্তমানে 4 থেকে 6 ঘন্টার মধ্যে খবর দিয়ে যেন আমার কর্নিয়াটা তোলানো হয়, এবং যেন আমি ডোনেট করতে পারি। আমি হয়তো দেখতে পাবো না, কিন্তু আমার চোখ দিয়ে কেউ দেখুক, এই অঙ্গীকারটা থাকা উচিত। আচ্ছা, আমায় লাস্ট একটা জিনিস বলো, এখন যে এত আইসাইট প্রবলেমস বাড়ছে, তো ইন জেনারেল কি আমাদের চেক আপ করানোটা উচিত? মানে বছরে একবার বা 6 মাসে একবার, কি পদ্ধতি, মানে কি করলে চোখের যত্নটা আরও বাড়বে? 1 নম্বর হচ্ছে মানে আমার মতে স্ক্রিন টাইম কমানো আগে। মানে আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি এত কম ইউজ করি, আমার ড্রাই আই আছে, কিন্তু তা সত্ত্বেও আমি বলছি, আমি ট্রেকিংয়ে গেছিলাম 2022-এ,
হেমকুণ্ড সাহেব আর ভ্যালি অফ ফ্লাওয়ার্স 7 দিন মোবাইল ধরিনি, কি ভালো চোখটা ছিল। তো এটার থেকে বোঝা যায় যে স্ক্রিন টাইমটা কতটা চোখটা ড্যামেজ করছে, তো সেটা আমি নিজে রিয়েলাইজ করেছি। আর যদি ফ্যামিলি হিস্ট্রি অফ গ্লকোমা থাকে, যেটা নিয়ে কিছুই বলা হলো না, তো ফ্যামিলি হিস্ট্রি অফ গ্লকোমা বাবা মা কাকা দাদু দিদা কারোর যদি থাকে, তাহলে 40-এর পর থেকে প্রত্যেকেরই উচিত যে অন্তত একবার বছরে গ্লকোমা আছে কি না সেটা দেখে নেওয়া। দ্বিতীয়ত 50-এর পরে প্রত্যেকের আরেকটা জিনিস করা উচিত, সেটা হচ্ছে এক চোখ বন্ধ করে মাঝে মাঝে চেক আপ করে নেওয়া যে আমি দু চোখে সমান দেখছি তো। কারণ 50-এর পর থেকে এমন অনেক রোগগুলো আসে যেগুলো আগে থাকে না। ক্যাটারাক্ট আসিমেট্রিক্যালি বাড়তে পারে, এক চোখ দিয়ে কাজ চালিয়ে নেয়, যতক্ষণ না ভালো চোখ দেখছে ততক্ষণ সে বুঝতেই পারে না, বন্ধ করে দেখছে ততক্ষণ বুঝতে পারবে না যে অন্য চোখে দেখতে পাচ্ছে কি না। স্ট্রোক, চোখের স্ট্রোক প্রচুর হয়, এবং আলটিমেটলি গিয়ে তো যাই হোক না কেন, চোখের স্ট্রোক হোক বা সিএনভিএম হোক বা ডায়াবেটিক রেটিনোপ্যাথি হোক, যাই হোক না কেন, আলটিমেটলি আমরা তো পেশেন্ট কি বুঝতে পারবে, পেশেন্ট বুঝতে পারবে আমি চোখে কম দেখছি, এবং সেটা সে যদি সময়ে ধরতে না পারে তাহলেই লেটটা হয়ে যায়। সেই জন্য প্রত্যেকটা 50 বছরের পরের মানুষের অন্তত মাঝে মধ্যে চোখটা, একটা চোখ বন্ধ করে অন্য চোখে ঠিক দেখছি তো, এটা জানা উচিত। এবং অবশ্যই ডায়াবেটিস কন্ট্রোলে রাখা উচিত, যেটা সত্যি সারাক্ষণ ধরে মানে দেখতে দেখতে না আমার খারাপ লাগে, মানে ভয়ে মিষ্টি খাওয়া ছেড়ে দিয়েছি। তো সেই দিক থেকে দেখতে গেলে আমার মনে হয় যে এই কটা জিনিস মনে রাখলে, আর যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে আগে গিয়ে মানে চেক আপ করিয়ে নেওয়াটা বাঞ্ছনীয়, মানে আজ যাচ্ছি কাল যাচ্ছি বলে যেন ফেলে না রাখা হয়। তো সেটা যদি রাখা হয় তাহলে একদমই ঠিক আছে। শান্তনু আঙ্কেল, থ্যাংক ইউ সো মাচ। অনেক কিছু জানলাম, শিখলাম। আই এম শিওর আমাদের অডিয়েন্সও একটু হলেও বেশি ইনফরমেশন পেয়েছেন। তো থ্যাংক ইউ সো মাচ আসার জন্যে, অ্যান্ড আই এম রিয়েলি গ্রেটফুল। হ্যালো, দিস ইজ রোহিত সেনগুপ্তা। আমাদের রুম অফ টেলসের ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক পেজেস একটু ফলো করবেন, অ্যান্ড আমাদের ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। আর যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটু লাইক অ্যান্ড শেয়ার করবেন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দি বেল আইকন।